প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। তোমাদের সাথে আছি আমি সামিন ইসনাইন, সিনিয়র প্রভাষক, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিভাগ। আজ ফিন্যান্স, ব্যাংকিং ও বীমার 33তম লেকচার, দ্বিতীয় পত্র নিয়ে আমরা আলোচনা করছিলাম। ব্যাংক তহবিলের উৎস ও ব্যবহার সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা চলছিল। আজকের আলোচ্য বিষয় ঋণ মঞ্জুর কালে ব্যাংকের বিবেচ্য বিষয়সমূহ। ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংক কী কী বিষয় মঞ্জুর করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর গতদিন আমরা দেখেছিলাম ব্যাংক তহবিলের উৎসগুলো, কোন কোন উৎস থেকে ব্যাংক তার তহবিল সংগ্রহ করে থাকে। সেটা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুই ধরনের হয়ে থাকে, এবং তার ভেতরে আরও কিছু খাত ছিল যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ঋণ দেওয়ার সময়, ঋণ মঞ্জুরকালে ব্যাংক কী কী বিষয়গুলো আলোচনা করে। এখানে প্রথমেই তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। ইমেজটার মধ্যে দেয়া আছে যে ঋণ মঞ্জুরকালে ব্যাংকের বিবেচ্য বিষয়সমূহ। এই ছবিটা আমি তোমাদের বই থেকেই নিয়েছি, তোমরা বইয়ে খুঁজলেই এটা পেয়ে যাবে। দেখো, ঋণ মঞ্জুরের সময় ব্যাংক কিন্তু দুই ধরনের বিষয় বিবেচনা করে। প্রথমত হচ্ছে কোম্পানির বিবেচনা, এবং দ্বিতীয়ত আছে গ্রাহক বিবেচনা। কোম্পানির বিবেচনার ক্ষেত্রে ব্যাংক তারল্য, নিরাপত্তা, লাভজনকতা, বৈচিত্র্যতা, মেয়াদ মিশ্রণ, জামানত, এই 6টি বিষয় বিবেচনা করে। এবং গ্রাহকের ক্ষেত্রে গ্রাহকের চরিত্র, গ্রাহকের ক্ষমতা, গ্রাহকের সম্পদশীলতা, ঋণ গ্রহণের উদ্দেশ্য, ঋণ ফেরতের উৎস ইত্যাদি বিষয়গুলোকে বিবেচনা করে থাকে। তো আজকে আমরা প্রথমেই দেখব কোম্পানির ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনা করে সেটা নিয়ে আজকের আলোচনা। তাহলে শুরু করছি। ব্যাংক বিভিন্ন খাতে তার তহবিল বিনিয়োগ করে মুনাফা অর্জন করার প্রয়াস পায়। এরূপ বিনিয়োগের ক্ষেত্রে ঋণ বা আগামই মুখ্য। যথাযথ খাত বিবেচনা করে ঋণ বা আগাম মঞ্জুর করতে পারার উপরে ব্যাংকের সাফল্য নির্ভরশীল। ব্যাংকের যে বিভিন্ন খাত থেকে তার তহবিল সংগ্রহ হয়, সেটাকে আবার বিভিন্ন খাতে বিনিয়োগ করে ব্যাংক মুনাফা অর্জন করার চেষ্টা চালায়। এরূপ বিনিয়োগের ক্ষেত্রে ঋণ বা আগামী মুখ্য। বিনিয়োগের প্রথম উৎসটাই ঋণ বা আগাম। এটাই ব্যাংকের বিনিয়োগের প্রথম এবং প্রধান উৎস। যথাযথ খাত বিবেচনা করে ঋণ বা আগাম মঞ্জুর করতে পারার উপরই ব্যাংকের সাফল্য নির্ভরশীল। এক্ষেত্রে ব্যাংক যদি যথাযথ খাত বিবেচনা করতে পারে, কারণ তোমরা জানো অনেক সময় কিন্তু ব্যাংকের ঋণগুলো খেলাপি ঋণ হয়ে যায়, সেক্ষেত্রে ঋণের অর্থ আদায় করতে পারে না। তো ব্যাংক যেহেতু অন্যের অর্থ নিয়ে কাজ করে, আরেকজনের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং সেই অর্থটাই কিন্তু বিনিয়োগ করে থাকে বা ঋণ দিয়ে থাকে, সেক্ষেত্রে তার ঋণ প্রদানের ক্ষেত্রে অবশ্যই এইসব বিষয়গুলো বিবেচনা করতে হবে এবং যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে কোম্পানিরা যখন আসে ঋণ গ্রহণের জন্য, সেই জন্যই ব্যাংক কিন্তু এই বিষয়গুলোকে, এই 6টা বিষয়কে সেক্ষেত্রে বিবেচনা করে ঋণ মঞ্জুর করে থাকে। ঋণ মঞ্জুরের সময় যদি এই বিষয়গুলোকে সতর্কতার সাথে লক্ষ্য করা হয় এবং যথাযথ খাতে যদি অর্থটা বিনিয়োগ করা হয় বা ঋণ মঞ্জুর করা হয়, তার উপরেই কিন্তু ব্যাংকের সাফল্য নির্ভর করে। তাহলে প্রথমে কোম্পানি বিবেচনায় কী কী বিষয় আসে সেটা নিয়ে আলোচনা শুরু করছি। কোম্পানি বিবেচনার ক্ষেত্রে ঋণ বা অগ্রিম মঞ্জুরকালে ব্যাংক তার নিজস্ব কতগুলো নীতি বা বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে কোম্পানির ক্ষেত্রে ব্যাংক ঋণ বা অগ্রিম মঞ্জুরের সময় তার কিছু নিজস্ব নিয়ম আছে, নীতি আছে, সেগুলোকে বিবেচনা করে থাকে। এগুলো কী কী? প্রথমে 1 নম্বরে ছিল তারল্য। তারল্য বলতে চেকের প্রাপককে চাহিদামাত্র নগদে অর্থ প্রদান করার ক্ষমতাকে বোঝায়। ব্যাংক পরের অর্থে ব্যবসায় করে এবং উক্ত অর্থ কার্যত চাহিদামাত্র পরিশোধ্য। ব্যাংককে অবশ্যই সতর্কতা বিবেচনার মধ্য দিয়ে আমানতের একটা অংশ নগদে বা তরল সম্পদ আকারে সংরক্ষণ করতে হয়। তাহলে কি হলো? প্রথম বিবেচ্য বিষয় তারল্য। আর তোমরা জানো তারল্য মানে চাহিদামাত্র চেকের অর্থ প্রাপককে প্রদান করা। তারল্যের ক্ষেত্রে কিন্তু
আমরা জানি যে কোন সম্পদকে কত দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায় সেটাকেও তারল্য বলে। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে তারল্য বলতে বোঝায় যে ব্যাংকের কাছে উত্থাপিত চেকের অর্থ চাহিদা মাত্র তার প্রাপককে প্রদানের ক্ষমতাকে ব্যাংকের ক্ষেত্রে তারল্য বলে। যেহেতু ব্যাংক পরের অর্থে ব্যবসায় করে এবং উক্ত অর্থ কার্যত চাহিদা মাত্রই তাকে পরিশোধ করতে হয়, কারণ আমানতকারী ব্যাংকে অর্থ রাখে তার নিজের প্রয়োজনে এবং যখন তার প্রয়োজন হয় তখনই যেন সে অর্থটা হাতে পায়, সেই নিশ্চয়তার জন্যই কিন্তু ব্যাংকের কাছে জনগণ অর্থ সংরক্ষণ করে থাকে। সেক্ষেত্রে যখনই তার প্রয়োজন হবে সে যেন সেই অর্থটা পায় সেরকম ব্যবস্থা নিশ্চিত করতে হবে ব্যাংকের। তা ব্যাংকে অবশ্যই সতর্কতা বিবেচনার মধ্য দিয়ে আমানতের একটা অংশ নগদে বা তরল সম্পদ আকারে সংরক্ষণ করতে হয়। সেক্ষেত্রে আমানতের পুরো অর্থই কিন্তু ব্যাংক চাইলেই ঋণ হিসেবে দিয়ে দিতে পারে না, তাকে একটা অংশ সংরক্ষণ করতে হয় যাতে করে যে কোনো সময় প্রাপকের উত্থাপিত চেকের অর্থটা প্রদান করতে পারে বা নিশ্চিত করতে পারে। সেজন্য তাকে তার আমানতের একটা অংশ তরল সম্পদ আকারে সংরক্ষণ করতে হয়। তাহলে কোম্পানির ক্ষেত্রে ঋণ দেওয়ার সময় প্রথম বিবেচ্য বিষয় হচ্ছে তারল্য। দ্বিতীয় বিষয় হচ্ছে নিরাপত্তা বা সেফটি ফার্স্ট। এই কথাটি অগ্রিম প্রদানকালে ব্যাংককে অবশ্যই সতর্কতার সাথে বিবেচনা করতে হয়, কারণ ব্যাংক অগ্রিমের অর্থ নিরাপদে আয় সমেত যথাসময়ে ফেরত না আসলে ব্যাংক এই অর্থ পুনরায় ঋণ দিতে পারে না। এটি ব্যাংকের ব্যবসায় ও সুনামের জন্য ক্ষতিকারক হয়। এখন যদি ব্যাংক এই বিষয়ে নিশ্চিত না হয়ে যে কাউকে ঋণ প্রদান করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু যথাসময়ে ঋণের অর্থটা যদি ফেরত না আসে, তার আয় সমেত মানে সুদ সমেত যদি ফেরত না আসে, সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের জন্য এটা অনিশ্চিত হয়ে পড়ে যে সে পুনরায় কিন্তু এই অর্থটা আর ঋণ দিতে পারে না। তো সেক্ষেত্রে ব্যাংকের ব্যবসা এবং তার সুনামের জন্য এটা ক্ষতিকারক হয়ে যায়। তো সেই জন্য তাকে কিন্তু অবশ্যই অগ্রিম প্রদানকালে ব্যাংককে অবশ্যই সতর্কতার সাথে সেফটি ফার্স্ট মানে নিরাপত্তার বিষয়টা আগে চিন্তা করতে হবে যে কোন খাতে সে ঋণ দিচ্ছে, সেক্ষেত্রে কি খুব সহজে ঋণটা আয় সমেত মানে সুদ সমেত ফেরত আসবে কিনা যথাসময়ে, সেই বিষয়গুলোকে তাকে বিবেচনা করেই তারপরেই কিন্তু ঋণ মঞ্জুর করতে হয়। আর এই বিষয়গুলো যদি বিবেচনা না করে তাহলে কিন্তু ব্যাংকের জন্য সেটা ক্ষতিকারক হবে এবং তাকে বিপদে পড়তে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে লাভজনকতা। আমানতের ওপর ব্যাংক সাধারণভাবে সুদ বা লাভ প্রদান করে, তাই অর্থ যাতে অধিক আয় উপার্জনে কাজে লাগানো যায় অগ্রিম মঞ্জুরকালে ব্যাংকে তা অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন। এজন্য ব্যাংকে কম ঝুঁকিতে অধিক লাভ এমন খাত খুঁজে নিতে হয়। তার মানে কিন্তু আমানতের ওপর যেহেতু ব্যাংক সাধারণভাবে সুদ বা লাভ প্রদান করে থাকে, তাই অর্থ যাতে অধিক আয় উপার্জন করতে পারে তার এই লাগানো অর্থটা, সেজন্য অগ্রিম প্রদানের সময় ব্যাংকে তা অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হয়। তার মানে হচ্ছে কি, যখন কোথাও ঋণ প্রদান করবে সেক্ষেত্রে তাকে অবশ্যই বিবেচনা করতে হবে যে সেখান থেকে কতটুকু তার আয় হবে বা সুদ আসবে, কারণ তাকে কিন্তু আবার এই ঋণের থেকে যে সুদটা সে পাবে তা থেকেই কিন্তু তাকে আমানতের উপর আবার সুদ প্রদান করতে হবে। তোমরা কিন্তু জানো ব্যাংকের আয়ের প্রথম উৎসই হচ্ছে সুদ। তার কিন্তু যে আয় করে, যে সুদটা ঋণের উপর যে সুদটা আয় করে সেখান থেকে আবার আমানতের উপর তাকে সুদ দিতে হয়। তো এই আমানতের উপর দেওয়া সুদ এবং ঋণ থেকে প্রাপ্ত আয়, এই আয় বা সুদ এই দুটার পার্থক্যই হচ্ছে ব্যাংকের আয়ের উৎস। সেই কারণে কিন্তু তাকে ঋণ মঞ্জুরকালে অবশ্যই বিবেচনা করতে হবে যাতে লাভজনক কোনো খাতে বিনিয়োগ করতে পারে, আর কম ঝুঁকিতে যাতে অধিক লাভ হয় এমন খাত খুঁজে নিয়ে তাকে বিবেচনা করতে হবে যে সে কোথায় ঋণ প্রদান করবে। তাহলে ঋণ প্রদানের সময় তাকে অবশ্যই সেই লাভজনকতাটা বিবেচনায় আনতে হবে। আশা করি এই পয়েন্টটা বুঝেছো তোমরা। এরপরে 4 নাম্বার পয়েন্ট হচ্ছে বৈচিত্র্যতা। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা প্রথম চ্যাপ্টারের প্রথম অধ্যায়ের প্রথম পত্রের প্রথম চ্যাপ্টারেই পড়েছিলাম বৈচিত্র্যায়ন। বৈচিত্র্যায়নটা ফিনান্সের ভাষায় তোমরা খুব ভালো করেই জানো। সেক্ষেত্রে কি বলা হয়েছিল যে একটা খাতে বিনিয়োগ না করে একাধিক খাতে বিনিয়োগ করা। কারণ কি, এর ফলে কিন্তু একটা খাতে যদি কোনো কারণে ক্ষতি হয়েই যায় বা লস হয়েই যায়, সেক্ষেত্রে আরও অন্য খাত থেকে তোমার লাভ আসবে, একসাথে সবগুলোতে তুমি লস করবে না। তো সেই বিষয়টা বিবেচনা রেখে বৈচিত্র্যতার বিষয়টা ঋণ বা অগ্রিম প্রদানকালে ব্যাংককে বিবেচনা করতে হয়। এই ব্যাংকের বৈচিত্র্যতার বিষয়টা কি দেখো, ঋণ বা অগ্রিম যদি মুষ্টিমেয় কয়েকটি খাতে এবং কতিপয় প্রতিষ্ঠানের মধ্যে কেন্দ্রীভূত হয়ে পড়ে তাহলে কিন্তু উক্ত খাত মার খেলে বা প্রতিষ্ঠান লোকসান করলে ব্যাংকের ঝুঁকি পরিমাণ বৃদ্ধি পায়।
এজন্য প্রদত্ত ঋণ বিভিন্ন খাতে বহু সংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে প্রদান করা উচিত। ব্যাংক যদি অল্প কিছু প্রতিষ্ঠানকে বা গুটি কয়েক খাতে বেশি পরিমাণে অর্থ দিয়ে দেয় ঋণ হিসেবে, সেক্ষেত্রে যদি ওই খাতটা মার খায়, যেমন ধরো এমন কোনো একটা খাত বিবেচনা করে সেখানে অধিক পরিমাণে ঋণ মঞ্জুর করেছে, যার ফলে দেখা গেল ওই খাতে লস হয়ে গেছে, যে প্রতিষ্ঠানগুলো সেই ব্যবসার সাথে জড়িত ছিল প্রত্যেকেই লস করে ফেলেছে, তাহলে কিন্তু ব্যাংকের বেশি পরিমাণে অর্থ সেখানে নষ্ট হয়ে যাবে। বা অল্প কিছু লোকের কাছে যদি বেশি পরিমাণে অর্থ দিয়ে দেয় তাহলে ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। সেক্ষেত্রে ব্যাংকের উচিত কি বিভিন্ন খাত বিবেচনা করা, বিভিন্ন ধরনের খাত আছে, সেসব ক্ষেত্রে তারা ঋণ প্রদানের কথা বিবেচনা করতে পারে, বা একজন দুইজন লোকের কাছে ঋণ প্রদান না করে বহু সংখ্যক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মধ্যে যদি ঋণ প্রদান করে, সেটা অল্প অল্প করে দিলে সেক্ষেত্রে কিন্তু তার ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বা লোকসানের ঝুঁকির পরিমাণটা কম হয়। তো বৈচিত্র্যতা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে, তাহলে বৈচিত্র্যতা বলতে কি বোঝায়, যে ঋণ বা অগ্রিমের প্রদানের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বা অল্প সংখ্যক ব্যক্তির মাঝে ঋণ বা অগ্রিম প্রদান না করে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং বিভিন্ন খাত বিবেচনা করে যদি ঋণ প্রদান করে, সেক্ষেত্রে সে ঋণের ক্ষেত্রে বৈচিত্র্যতা আসবে এবং সেক্ষেত্রে ঝুঁকিটা কমে আসবে। এই ছিল 4 নম্বর পয়েন্ট। এবার 5 নম্বর পয়েন্টটা হচ্ছে মেয়াদ মিশ্রণ। মেয়াদ মিশ্রণের বিষয়টাও কিন্তু বৈচিত্র্যতার মতনই, যে একই মেয়াদে বা একই রকমভাবে, তোমরা এর আগেও এটা পড়েছো, যদি একই মেয়াদে ঋণ নেওয়া হয়ে থাকে বা একই মেয়াদে অর্থ সংগ্রহের বিষয় থাকে, যেমন ধরো ব্যাংক যদি সবাইকে দীর্ঘমেয়াদী ঋণ মঞ্জুর করে, তাহলে সেক্ষেত্রে কি হবে, যে সবাই কিন্তু যদি দেখা গেল যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে 5 বছর মেয়াদি ঋণ দিয়েছে, তাহলে 5 বছরের আগে কিন্তু কারো কাছ থেকে ঋণের অর্থ আদায় করা সম্ভব হবে না। কিন্তু ব্যাংক যদি এই ক্ষেত্রে কিছুটা কৌশল অবলম্বন করে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী ঋণ মঞ্জুর করে থাকে, তাহলে কিন্তু ঋণের ক্ষেত্রে একটা ভারসাম্য সৃষ্টি হবে। সেক্ষেত্রে অনেকগুলো মানুষের হাতে একসাথে বড় অঙ্কের অর্থ চলেও যাবে না, আবার একসাথে বড় অঙ্কের অর্থ আটকেও যাবে না। ধীরে ধীরে সবাই অর্থটা স্বল্প মেয়াদি হলে, মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী হলে বিভিন্ন উৎস থেকে ধীরে ধীরে অর্থগুলো ব্যাংকের হাতে আসবে এবং তারা পুনরায় আবার বিনিয়োগ করতে পারবে। তাহলে এই ধরনের অগ্রিমের ক্ষেত্রে তাকে অবশ্যই ব্যাংকের মেয়াদ মিশ্রণের বিষয়টা মাথায় রাখা উচিত। মেয়াদ মিশ্রণের বিষয়টা কি একটু ক্লিয়ারলি তোমাদেরকে বলি, যে অগ্রিম মঞ্জুরকালে একই মেয়াদে যেন অতিরিক্ত ঋণ প্রদান না হয় সেদিকেও ব্যাংকের খেয়াল রাখা আবশ্যক। স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণের মধ্যে ভারসাম্য রক্ষা হলে তারল্য সুরক্ষা সহজ হয় ও ঋণদানে গতিশীলতা বজায় থাকে। স্বল্পমেয়াদী ঋণকেও নানান ভাগে ভাগ করা যেতে পারে। তাহলে কি বললো এখানে, যে অগ্রিমে দেওয়ার সময় একই মেয়াদে যেন অতিরিক্ত ঋণ প্রদান না হয়। যে একটু আগে কি বলেছি, যদি সবাইকে একই সাথে দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে দেয় তাহলে ব্যাংকের জন্য সেটা বিপদের কারণ হবে, কারণ সব অর্থ তখন একসাথে আটকে যাবে। তো ব্যাংক কিন্তু সবসময় যেহেতু অর্থ নিয়ে ব্যবসা করে, সেজন্য তাদেরকে চলমানভাবেই এই অর্থের উপরেই থাকতে হয়। তো এক উৎস থেকে ঋণ দিচ্ছে, আবার আরেক উৎস থেকে ঋণের অর্থ ফেরত পাচ্ছে, এভাবে করে করেই কিন্তু ব্যাংকের এই চাকাটা চলমান থাকে। তাহলে একই মেয়াদের জন্য ঋণ প্রদান না করে বিভিন্ন মেয়াদি হতে পারে, সেটা স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী ঋণ প্রদানের মাধ্যমে তারা ভারসাম্য রক্ষা করে তারল্য সুরক্ষা করতে পারে এবং ঋণদানের গতিশীলতাও সেখানে বজায় থাকে। আবার স্বল্পমেয়াদী ঋণের ক্ষেত্রেও কিন্তু নানানভাবে সেটাকে ভাগ করে দেওয়া যেতে পারে। স্বল্পমেয়াদের মধ্যে কিন্তু তোমরা জানো যে 1 বছর বা তার চেয়ে কম মেয়াদি সময়কেই স্বল্পমেয়াদী সময় বলে, তো সেটাকেও কিন্তু তারা বিভিন্নভাবে ভাগ করতে পারে, 1 দিন, কয়েক ঘন্টা বা 1 সপ্তাহ, 1 মাস, 15 দিন, এভাবে করে বিভিন্নভাবে ভাগ করেও কিন্তু স্বল্পমেয়াদী ঋণগুলো দেওয়া যেতে পারে। তো এভাবে মেয়াদ মিশ্রণের মাধ্যমে ব্যাংক কিন্তু তার অগ্রিমটাকে সুরক্ষিত করতে পারে, অগ্রিম বা ঋণের অর্থটাকে সুরক্ষিত করতে পারে এবং এক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে পারে, যাতে করে তাদের ঋণের অর্থটা সুন্দরভাবে আবার ফেরত আসে। তো এই হচ্ছে 5 নম্বর পয়েন্ট, যেখানে মেয়াদ মিশ্রণের বিষয়ে আলোচনা করা হয়েছে। এরপর হচ্ছে সর্বশেষ পয়েন্ট, সেটা হচ্ছে জামানত। প্রদত্ত ঋণের অর্থ যথাসময়ে ফেরত পাওয়ার রক্ষা কবচ হিসেবে ব্যাংক যা কিছু সংরক্ষণ করে তাকে জামানত বলে। তোমরা জানো ব্যাংকের কাছে কিন্তু ঋণ নিতে গেলে অবশ্যই জামানত দিতে হয়, জামানত দিয়েই কিন্তু ঋণ গ্রহণ করতে হয়। কিছু ঋণ আছে অবশ্য জামানতবিহীন, সেটাও তোমরা আগে পড়েছো। তো জামানতবিহীন হলেও কিন্তু সেক্ষেত্রে তোমার কিছু শর্ত থাকে, আশা করি মনে আছে সেগুলো, সময় হলে আরেকদিন এটা নিয়ে আলোচনা করব। তো জামানতের বিষয়টা নিশ্চয়ই তোমরা ভালো করেই জানো, যে কোনো ব্যাংক যখনই ঋণ
ঋণের ঋণের মঞ্জুর করে থাকে, সেক্ষেত্রে অবশ্যই সেটা ফেরত পাওয়ার জন্য তাকে কিছু জামানত রাখতে হয়, কারণ ঋণের নিশ্চয়তার জন্য। ব্যাংক এক্ষেত্রে স্থাবর ও অস্থাবর সম্পত্তি জামানত হিসেবে এবং ক্ষেত্র বিশেষে ব্যক্তিকেও জামিনদার হিসেবে গ্রহণ করে। তোমরা জানো জামানত হিসেবে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি জামানত হিসেবে রাখা হয়, তবে ক্ষেত্র বিশেষে কিন্তু ব্যক্তিকেও জামিনদার হিসেবে রাখা হয়ে থাকে, গ্রহণ করা হয়। তো ব্যক্তিকে যখন জামিনদার হিসেবে গ্রহণ করা হয় সেক্ষেত্রে কিছু বিষয় আছে, বিবেচ্য বিষয়, সেগুলো কি কি দেখি আমরা। ব্যাংক স্থাবর অস্থাবর সম্পত্তি জামানত হিসেবে এবং ক্ষেত্র বিশেষে ব্যক্তিকে জামিনদার হিসেবে গ্রহণ করে। এক্ষেত্রে জামিনদার যদি একজন ব্যক্তি হয় তাহলে সেক্ষেত্রে তার কী কী বিষয় বিবেচনা করা হয়, আর যদি অব্যক্তিক বা স্থাবর অস্থাবর সম্পত্তি হয় তাহলে কী কী বিষয় বিবেচনা করা হয় তার একটা সংক্ষিপ্ত ছবি এখানে দেয়া আছে। এটা নিয়ে পরবর্তীতে আবার আলোচনা আছে, আমরা আরেকটা টপিকে পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব। এখানে সংক্ষিপ্ত রূপটাই তোমাদের সামনে তুলে ধরেছি। তো যখন হচ্ছে স্থাবর বা অস্থাবর সম্পত্তি জামানত রাখা হয় সেটাকে বলে হচ্ছে অব্যক্তিক জামানত, আর যখন কোনো ব্যক্তিকে জামানত হিসেবে রাখা হয় সেটাকে বলে হচ্ছে ব্যক্তিক জামানত। তো যখন হচ্ছে কোনো স্থাবর এবং অস্থাবর সম্পত্তি জামানত রাখা হয় সেক্ষেত্রে কী কী বিষয় বিবেচনা করা হয়। প্রথমে হচ্ছে জামানতের গ্রহণযোগ্যতা, 2 নাম্বার হচ্ছে বিক্রয়যোগ্যতা, 3 নাম্বার হচ্ছে সম্পত্তির মূল্য, 4 নাম্বারে আছে মূল্যের স্থিতিশীলতা, 5 নাম্বারে আছে হচ্ছে মালিকানার বৈধতা এবং সর্বশেষ আছে হচ্ছে সম্পত্তির দায়মুক্ততা। এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব পরবর্তী একটা ক্লাসে। এটা নিয়ে বিশদ একটা আলোচনা আছে, বিশদ একটা টপিকই আছে তোমাদের। এখানে জাস্ট এটা সংক্ষিপ্ত একটা লুক তোমাদেরকে দিচ্ছি। তো এটা হচ্ছে অব্যক্তিক জামানতের ক্ষেত্রে বা যেগুলো হচ্ছে স্থাবর অস্থাবর সম্পত্তি, সেক্ষেত্রে এই বিষয়গুলোকে বিবেচনা করা হয়। এবার চলে আসি আমরা ব্যক্তিক জামানতের ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনা করা হয়। যখন একজন ব্যক্তিকে জামানত হিসেবে রাখা হয় তখন তার ক্ষেত্রে জামিনদারের আর্থিক সামর্থ্য, সততা এবং সামাজিক মর্যাদা এই বিষয়গুলোকেই সাধারণত বিবেচনা করা হয়। যখন একজন ব্যক্তিকে জামানত হিসেবে রাখা হয় তখন সেই ব্যক্তির আর্থিক সামর্থ্য দেখা হয়, তার সততা এবং সামাজিক মর্যাদা, এই 3টা বিষয় বিবেচনা করা হয়ে থাকে সাধারণত। তাহলে জামানতের ক্ষেত্রে আমরা 2 ধরনের জামানত দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ব্যক্তিক আর একটা হচ্ছে অব্যক্তিক জামানত। ব্যক্তিক জামানতের ক্ষেত্রে সেই জামানতের গ্রহণযোগ্যতা, তার বিক্রয়যোগ্যতা, সেই সম্পত্তির মূল্যের স্থিতিশীলতা, মালিকানার বৈধতা এবং সম্পত্তির দায়মুক্ততা, এই বিষয়গুলো দেখা হয়। আর যদি কোনো জামানত কোনো ব্যক্তি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার আর্থিক সামর্থ্য, সততা এবং সামাজিক মর্যাদা, এই বিষয়গুলো দেখা হয়ে থাকে। এই টপিকগুলোর উপরে কিন্তু অনেক সময় MCQ প্রশ্ন আসে। তোমরা এগুলো একটু ভালো করে মার্ক করে রাখবে এবং সুন্দরভাবে পড়বে এবং বইটাকে অবশ্যই ভালোভাবে পর্যালোচনা করবে। বইয়ে তোমরা অনেক কিছু পেয়ে যাবে এবং সেগুলো নিয়ে পড়বে। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে এবং আমি সব সময় তোমাদের সাহায্য করার জন্য, তোমাদেরকে যে কোনো পরামর্শ প্রদানের জন্য প্রস্তুত আছি। যে কোনো প্রয়োজনে অবশ্যই আমার সাথে কথা বলতে পারো। তো আজকের আলোচনা ছিল হচ্ছে ঋণ মঞ্জুরকালে ব্যাংক কী কী বিষয় বিবেচনা করে। সেক্ষেত্রে আমরা কোম্পানির ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনা করা হয় সেটাই আমরা দেখেছি আজকে। আগামী দিন ইনশাআল্লাহ একজন গ্রাহকের ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনা করা হয় সেটা নিয়ে আলোচনা করব। তো সবার সুস্থতা কামনা করে মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানিয়ে এবং তার কাছে সাহায্য প্রার্থনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে।